আচ্ছা, তো এখন আমরা করবো যে আজকে যে আমাদের যে ডেইরি প্রজেক্ট প্ল্যানিং এন্ড প্রিপারেশন, অর্থাৎ আমরা একটা ডেইরি প্রজেক্ট বানাবো বা একটা যদি বাংলা কথায় বলি যে আমরা একটা গরুর খামার দিব। এখন গরুর খামার দেওয়ার জন্য আসলে আমাদের কি কি এক্সপেন্ডিচার গুলো লাগবে বা আমাদের ইনকামটা কেমন আসতে পারে, তো এটা একটা প্ল্যানিং আমাদের করা লাগে। তো প্ল্যানিংটা আমরা মেনলি হচ্ছে 7 ইয়ার্স এর জন্য করি। যে একটা গরুর ফার্ম যদি আমরা দিতে চাই, তো আমাদের মেনলি 7 বছরের একটা পরিকল্পনা থাকা লাগে। আর এমন একটা কথা আছে যে যদি 7 বছর তুমি একটা গরুর ফার্ম চালিয়ে যেতে পারো, তাহলে 7 বছর পরে বা এর আগেও এটা হইতে পারে, বা 7 বছর পরে মাস তুমি কি জিনিসটা প্রফিটেবল হবেই হবে। তো এখন আমরা ধরে নিলাম যে একটা ফার্ম সাইজ, যেটাতে কয়টা 20টা গরু আছে টোটাল। হ্যাঁ, তো এখন এই যে 20টা গরু, এই 20টা গরুর মধ্যে আমাদের মিল্কিং কাউ, সেটা সংখ্যাটা হইতে হবে কত, 60%। আর আমাদের ড্রাই কাউ সেটা হবে কত, 40%। এই সংখ্যাটা আমাদের একটু মাথা রাখা লাগবে। এখন এখানে যদি 20টা না দিয়ে 100টা দেয়, তাহলে আমার মিল্কিং কাউ হবে 60টা, ড্রাই কাউ হবে 40টা। তো আসলে সংখ্যাটা হচ্ছে কি আমাদের যেটাই তোমার প্রশ্ন দেওয়া থাকবে সেটাই তো আমাদের হচ্ছে 60-40 রেশিওটা কি মাথায় রাখা লাগবে। তো আমাদের মিল্কিং কাউ অর্থাৎ দুধ দিবে এমন গরু লাগবে কত, 60%, আর ড্রাই কাউ কত, 40%। আর আমাদের কালভস, কালভস অর্থাৎ গরু বাচ্চা থাকতে হবে কত, 12টা। এখন হচ্ছে কি অবজেক্ট অফ ফার্ম, এখন আমাদের ফার্মের অবজেক্টটা কি, মেনলি মিল্ক প্রোডাকশন। এখন আমাদের এক্সপেন্ডিচার গুলো আছে সেগুলোকে আমরা একটু হিসাব করে দেখবো। তো ফার্স্টে আসছে কি আমাদের অ্যানালাইসিস হচ্ছে ক্যাপিটাল। হ্যাঁ, অ্যানালাইসিস হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এখন হচ্ছে আমাদের ল্যান্ড। এখন ল্যান্ডটা দুইটা হিসাব আছে, ইদার হতে পারে কি ল্যান্ডটা আমার নিজের, অথবা কি ল্যান্ডটা আমি পারচেস করছি। হতেই পারে যে হ্যাঁ আমার হয়তো অনেক বেশি পরিমাণে ল্যান্ড আছে, এখন কি আমি সেখানে একটা গরুর খামার দিতে চাই। তো আমার তখন কি ল্যান্ডের যে এক্সপেন্ডিচার গুলো সেটা আমার অনেক কমে যাবে বা লাগবে না। আমি ল্যান্ডটা ফ্রিতে পাচ্ছি। হতে পারে যে না, আমার কাছে কি কোনো ল্যান্ড নেই, আমাকে ল্যান্ডটা কিনতে হবে। তো তখন আমাদেরকে কি পারচেজের হিসাবগুলো আসবে। এখন আমরা যদি ধরে নিলাম যে আমাদের যে 20টা গরু আছে এর জন্য কি ফার্মস্টেড এরিয়াটা, হ্যাঁ যেখানে আমাদের গরুগুলোকে রাখবো, সেই এরিয়াটা কতটুকু দরকার, 1 একর। হ্যাঁ, 1 একর লাগবে। তো এখন আমরা ধরে নিলাম যেহেতু হচ্ছে ঢাকা শহরে জায়গা জমির দাম বেশি, গ্রামাঞ্চলের দিকে মিলিয়ে আমাদের খামারগুলো বেশি হয়, কারণ কি গ্রামাঞ্চলের দিকে জায়গা জমির দামটা তুলনামূলক কম। তো আমরা ধরলাম এমন একটা জায়গা যেখানে 1 একর জমির দাম 5 লক্ষ টাকা। তাহলে হবে কত, 5 লক্ষ টাকা 1 একর জমির দাম। তাহলে আমার যেহেতু 1 একর লাগবে, তাহলে টোটাল আমার কষ্ট এখানে কত, 5 লক্ষ টাকা। এখন আমাদের যে ফডার ল্যান্ড, হ্যাঁ ফডার ল্যান্ড লাগবে কত একর, 8 একর। এখন আমাদের প্রত্যেকটা গরুর জন্য ফডার ল্যান্ড লাগবে কত, 5% করে। হ্যাঁ, তো এখন আমরা ধরে নিলাম যে আমাদের 20টা গরু আছে, এদের জন্য ফডার ল্যান্ড লাগবে কত, 8 একর। অর্থাৎ এই 8 একরের মধ্যে কি আমি গরুর জন্য যে আমাদের খাওয়াগুলো আছে সেগুলো চাষ করবো, ওগুলো নিয়ে কি গরুকে খাওয়াবো। এখন 8 একর যদি আমার ফডার ল্যান্ড লাগে, 8 একর। এখন আমরা ধরে নিলাম যে এই যে ফডার ল্যান্ডের দাম হয়তো আমার কাছে পড়ছে কত, 3 লাখ টাকা করে। হ্যাঁ, পার একরের দাম পড়ছে 3 লক্ষ টাকা করে। তাহলে আমাদের টোটাল ফডার ল্যান্ড কতটুকু লাগবে, 8 একর। তাহলে আমার টোটাল কষ্ট তো 24 লক্ষ। 1 2 3 4 5, 24 লক্ষ টাকা। তো এটা গেছে কি আমাদের ল্যান্ড। এখন ল্যান্ডের যে কস্টটা, এটা আসলে চাইলে ভ্যারিয়েবল, আমরা এটা আমরা জাস্ট আমাদের হিসাবের জন্য দেখানোর জন্য কি আমরা ধরে নিচ্ছি যে 5 লক্ষ আর 3 লক্ষ টাকা। কারণ হইতে পারে কোথাও হয়তো জমির দাম 2 লক্ষ টাকা, বা কোথাও হয়তো জমির দাম 10 লক্ষ টাকা। ইট ডিপেন্ডস যে আমরা আসলে কোথায় আমাদের ফার্মটা দিব। এখন আসছে কি আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। হ্যাঁ, এখন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মধ্যে আমাদের তিনটা জিনিস আছে, একটা কি শেড ফর কাউ, শেড ফর 12 কালস, আর কি অফিস রুম, স্টোর রুম, এক্সেট্রা এক্সেট্রা। এখন শেড ফর কাউ, এখন আমার গরু আছে কয়টা, আমার গরু আছে হচ্ছে 20টা। গরু আছে আমার 20টা। এখন একটা গরুর জন্য শেড দরকার হচ্ছে 3.5 স্কোয়ার মিটার। তাহলে 20টা গরুর জন্য কত, 20 × 3.5। এখন আমাদের একটা এই যে পার স্কোয়ার মিটার শেডের প্রাইস হচ্ছে কত, 4,000 টাকা। তাহলে তাইলে জন্য কি আমরা এখানে গুণ দিব 4,000 টাকা। মানে আমার টোটাল গরু আছে 20টা। তো একটা গরুর জন্য আমার কতটুকু এরিয়া দরকার, শেড 3.5। আবার 1 মিটার স্কোয়ার বা 1 স্কোয়ার মিটার কি, 5 স্কোয়ার মিটারের জন্য আমার শেডের দাম হচ্ছে কত, 4,000 টাকা। এই জন্য আমরা কত, 20 × 3.5 × 4,000। তো এটা যদি আমরা গুণ করি, তখন আমাদের যে হিসাবটা আসবে সেটা আসবে হচ্ছে 3 4, অর্থাৎ হচ্ছে কি আমাদের 2,80,000 টাকা। এটা হচ্ছে আমাদের শেডের কি, শেড ফর 20 কাউস। এখন আমাদের শেড ফর 12 কালভস, হ্যাঁ শেড ফর 12 কালভস। তাহলে একটা কালভস আছে টোটাল কত, 12টা। একটা কালভসের জন্য আমার শেড লাগবে কত, 2 স্কোয়ার মিটার। তাহলে 12টার জন্য কত লাগবে, 24 স্কোয়ার মিটার, মিটার স্কোয়ার। আবার এই যে 1 স্কোয়ার মিটারের দাম হচ্ছে কত, 400 টাকা। তাহলে 24 স্কোয়ার মিটারের দাম কত, 24 × 400 টাকা। তাহলে 24 স্কোয়ার মিটারের দাম আসে আমাদের কত, 9,600 টাকা। এটা গেছে কি আমাদের শেড ফর কাউস, 20 কাউস, আর কি শেড ফর 12 কালভ।
এখন আমার অফিস রুম, স্টোর রুম, ফেড গোডাউন, ম্যাটারনিটি বার্ন, ম্যানিউর পিট, এক্সেট্রা এক্সেট্রা কাজের জন্য কি আমরা এক্সট্রা আরো কি 50 স্কোয়ার মিটার জায়গা রেখে দিব। এখন আমাদের যদি আমরা আরো 50 স্কোয়ার মিটার জায়গা রাখি, এবং ওই যে 50 স্কোয়ার মিটার জায়গা, ওটার ওটার দামটা কত দেওয়া আছে, 10,000 টাকা। আমরা ধরে নিচ্ছি যে ওই যে 50 স্কোয়ার মিটার জায়গাটা ওটা একটু ভ্যালুয়েবল, তাহলে ওটার জন্য আমরা কত কত টাকা ইনভেস্ট করবো? 5 স্কোয়ার মিটারের জন্য 10,000 টাকা। আর আমার টোটাল টোটাল এই যে এতগুলো জিনিস, অফিস রুম, স্টোর রুম, এক্সেট্রা এক্সেট্রা, এগুলোর জন্য কতটুকু জায়গা লাগবে? 50 স্কোয়ার মিটার। তো 5 স্কোয়ার মিটারের দাম কত? 10,000। তাহলে এটা আমাদের ভ্যালুটা আসবে কত? 5 লক্ষ টাকা। 1 2 3 4 5 টাকা। এখন আমাদের পার্চেজ অফ ভ্যালু অফ 20 কাউ অ্যান্ড হেফার্স। হ্যাঁ, এখন আমরা যে যে 20টা গরু কিনবো, তো 20টা গরুর দাম আছে না? তো 20টা গরুর যে দাম, হ্যাঁ, যখন হচ্ছে বাচ্চা বয়সে গরুগুলো কিনি তখন ওগুলো প্রাইস 20 30 বা 35 হাজার টাকা রেঞ্জ। তো আমরা ধরে নিলাম যে আমি যে 20টা গরু কিনছি, হ্যাঁ, এই যে 20টা গরু কিনছি হচ্ছে 20টা, এবং প্রত্যেকটা গরুর ভ্যালু আমার কত করে পড়ছে? 30,000 টাকা করে পড়ছে। তাহলে আমার একটা গরুর দাম কত? 30,000। তাহলে 20টা গরুর দাম কত? 20 × 30, 30,000। তাহলে এটা আসবে আমার কত? 6, 1 2 3 4 5, 3 2 5, মানে কত? আমার 6 লক্ষ টাকা। এটা হচ্ছে কত? আমাদের গরুর দাম। এখন হচ্ছে কস্ট অফ ভেহিকেলস, ইকুইপমেন্ট, ইউটেন্সিল এন্ড ফার্নিচার এটসেট্রা। এখন আমাদের হয়তো আমরা গরুগুলোকে আনা নেওয়া করবো, সেটার একটা আমাদের প্রাইস আছে। ইকুইপমেন্ট, বিভিন্ন ইকুইপমেন্ট কিনতে হয়, ইউটেন্সিল, হ্যাঁ, অর্থাৎ যে বিভিন্ন আসবাবপত্র বা জিনিসপত্র আছে, ফার্নিচার লাগে অনেক কিছু, এই যে ম্যানেজার বসবে বা হচ্ছে লেবাররা হয়তো রেস্ট নিবে, বা ফ্যান, লাইট, এই যে ইউটেন্সিল, ফার্নিচার, সব কিছুর আলাদা একটা কস্ট আছে। আমরা ধরে নিলাম যে এই কস্ট গুলো মিলে হয়তো আমার কি আরো এক্সট্রা 2 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। এটা জাস্ট আমরা ধরে নিয়েছি। এখন হইতে পারে সংখ্যাটা আমার যদি ফার্ম অনেক বড় হয়, সংখ্যাটা আরো বেশি বড় হবে, বা যদি ফার্মটা আমার ছোট হয়, হয়তো সংখ্যাটা আরো কমতেও পারে, বা আমার যদি নিজের ভেহিকলস থাকে বা আমার যদি নিজের কিছু ফার্নিচার থাকে, সেক্ষেত্রে কি প্রাইসটা ভ্যারি করতে পারে। তাহলে আমাদের হিসাবের সুবিধার্থে আমরা ধরে নিয়েছি যে হ্যাঁ, আমার কষ্ট ভেহিকেলস, ইকুইপমেন্ট, ইউটেন্সিল, ফার্নিচার বা আদার্স কিছু খরচপাতি মিলে কি আমার আরো এক্সট্রা 2 লক্ষ টাকা খরচ হয়েছে। এখন আমার যে এটা কি, এটা হচ্ছে আমার টোটাল ক্যাপিটাল এক্সপেন্ডিচার। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের এখন কি চারটা জিনিস যোগ করতে হবে। অর্থাৎ আমাদের ল্যান্ড, আমাদের হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে, অর্থাৎ হচ্ছে কি আমাদের 20টা ঘরের জন্য শেড, 12টা কালভের জন্য শেড, আর কি অফিস রুম, এগুলোর জন্য কত টাকা লাগছে। আর হচ্ছে কি আমাদের পার্চেজ ভ্যালু, অর্থাৎ গরুগুলো যে আমরা কিনলাম কত টাকা দিয়ে কিনছি, প্লাস আমার যে এক্সট্রা খরচগুলো আছে টোটাল। এই যে চারটা জিনিস, হ্যাঁ, এবার আমরা কি চারটা জিনিস যদি যোগ করি, অর্থাৎ আমার এখানে কোন কোন চারটা জিনিস, এই যে আমার এখানে এই যে 50,000 টাকা, 2,40,000, 28,000, 9,600, সরি 2,80,000, এটা কি 5 লক্ষ, এখানে কত 6 লক্ষ, আর এখানে কত আমার 2 লক্ষ। এই যে টোটাল, এই টোটাল সবগুলো কস্ট যদি আমরা যোগ করি, সবগুলো যোগ করলে তখন আমার আসবে প্রাইসটা টোটাল 4। আমরা আরেক কালার দিয়ে লিখি এটা, তখন আমার কস্টটা আসবে 4, 4, 8, 9, 600 তাহলে এটা কত? 1,000,000, 1,000,000, 1,000,000, মানে 40,99,600 টাকা। এটা আসছে আমার টোটাল কি, টোটাল ক্যাপিটাল এক্সপেন্ডিচার, অর্থাৎ আমাদের ক্যাপিটাল। হ্যাঁ, আমাদের মেইন যে জিনিসটা, আমি যে একটা ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করাবো বা গরু নিয়ে আসবো, ল্যান্ড নিবো, এই যে আমাদের মেইন যে ক্যাপিটাল জিনিসগুলো, সেটার জন্য কি আমাদের লাগবে হচ্ছে কত? 40,89,600 টাকা। এখন আসছে আমার কি রিকারিং এক্সপেন্ডিচার। এখন রিকারিং এক্সপেন্ডিচারে আসার পরে এখন আমাদের কি লাগবে? এখন আমাদের কিছু লেবার লাগবে, একটা ম্যানেজার লাগবে। এখন আমরা ধরে নিলাম যে আমার এই যে স্টাফ, অর্থাৎ আমার কি স্যালারি অফ স্টাফ, আমরা ধরে নিলাম যে এখানে এই যে আমার ফার্মে আমি 4 জন লেবার রাখবো, 4 জন লেবার। এখন ওদের এই যে লেবারের কস্টটা, সেটা আমরা হিসাব করবো কত? ইয়ারলি, অর্থাৎ 12 মাসে। এখন ধরে নিলাম যে একজন লেবারকে আমি মাসে 10,000 টাকা দিচ্ছি। ধরে নিছি এটা হয়তো লেবারের কস্ট আরো কম হইতে পারে যদি একদম প্রত্যন্ত অঞ্চল হয়, বা অনেক যদি ভালো ফার্ম হয় সেখানে তো লেবারের কস্ট আরো বেশি হইতে পারে। তা আমরা আমাদের হিসেবের সুবিধার্থে ধরে নিছি যে একজন লেবারকে কত? আমি 10,000 টাকা দিব। এখন মাসে তাকে দিব কত? 10,000 টাকা। তাহলে এক বছরে কয় মাস? 12 মাস। তাহলে এটা গেছে কত? একজনের। তাহলে আমার লেবার কতজন লাগবে? 4 জন। তাহলে আমার টোটাল লেবার লাগবে 4 জন। তাহলে আমি যদি এটা হিসাব করি, তখন আমার এখানে কত আসবে? 4, 8, 1, 2, 3, 0। হ্যাঁ, তাহলে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 4,80,000 টাকা। হ্যাঁ, 4,80,000 টাকা আসবে আমাকে লেবার কস্ট। এখন ম্যানেজার, তো যেহেতু লেবারের উপরে কি আমাদের ম্যানেজার, সবকিছু দেখভাল করবে জিনিসপত্র, তো ম্যানেজারের কস্টটা আমরা ধরে নিলাম কি, ম্যানেজারকে আমি মাসে একটু বেশি টাকা দিব। একটু বেশি কত তাকে ধরে নিলাম কি, আমরা 20,000 টাকা দিব। এখন যেহেতু আমার এখানে একজন ম্যানেজার আছে, তাহলে তো ম্যানেজার একজনই, 1 ইন্টু কত, যেহেতু 12 মাস, তাহলে আমাদের যে ম্যানেজারের কস্টটা কত আসবে তখন? 2, 4, 1, 2, 3, 4, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। তাহলে কত? 2,40,000 টাকা। এটা হচ্ছে কি আমাদের ম্যানেজারের স্যালারি। তাহলে আমার টোটাল টোটাল যে স্টাফের স্যালারি, টোটাল 2 জন স্টাফের স্যালারি আমার কত আসবে? অর্থাৎ 4 জন লেবার আর হচ্ছে কি একজন ম্যানেজার, ওদের টোটাল যে কস্টটা সেটা আসবে আমার কত? 7, 2, 1, 2, 3, 4, অর্থাৎ 7,20,000 টাকা।
এখন আমার আসছে কি ফিড কস্ট। এখন আমি যে গরুকে খাওয়াবো, তো গরুকে খাওয়াতে গেলে কি আমাদের খাদ্যগুলো সেগুলো কিনতে হবে। কিছু কিছু জিনিস হয়তো আমরা আমাদের মাঠে পাইতে পারি, কিন্তু অনেক জিনিস কি আমাদেরকে কেনা লাগে যখন আমরা হচ্ছে একটা গরুকে ভালোভাবে নিউট্রিশন দিতে চাই। তো এক্ষেত্রে কি আমাদের ফিড কস্টটা লাগে। তো ফিড কস্টের মধ্যে আমাদের আছে কি কস্ট অফ কনসেন্ট্রেট ফিড। আমাদের ফিডের মধ্যে আবার কয় প্রকার আছে, আর কিছু আছে কি কনসেন্ট্রেট ফিড, কিছু আছে কি রাফেজ ফিড। রাফেজ ফিডের মধ্যে আবার দুই প্রকার আছে, একটা হচ্ছে কি গ্রিন রাফেজ, আর একটা হচ্ছে কি ড্রাই রাফেজ। এখন কনসেন্ট্রেট ফিডের যে হিসাবটা, তো কনসেন্ট্রেট ফিডের জন্য আবার হচ্ছে কি আমাদের হিসাব নিকেশ আছে কি মিল্কিং কাউর জন্য কত, ড্রাই কাউর জন্য কত। এখন একটা আমার মিল্কিং কাউ আমরা কত পাইছি, মিল্কিং কাউ যেহেতু আমরা 20টা গরু নিয়ে হিসাব করতেছি, তো আমরা মিল্কিং কাউ নিয়েছিলাম 12টা, আর কি ড্রাই কাউ নিয়েছিলাম 8টা। তাহলে আমার মিল্কিং কাউ আছে 12টা। তো 12টা গরু 365 দিন খাবে। তো একটা গরু দিনে 4 কেজি করে খায়। এবং 1 কেজি, আমার 1 কেজি যে কনসেন্ট্রেট ফিডটা আছে, কনসেন্ট্রেট ফিডটার দাম কত, 300 টাকা। কাদের জন্য, মিল্কিং কাউর জন্য। মিল্কিং কাউর জন্য 1 কেজি যে কনসেন্ট্রেট ফিড সেটার দাম কত, 300 টাকা। তো একটা গরু খাবে 4 কেজি করে, 365 দিন টোটাল গরু খাবে কত, 12টা। এই জন্য হচ্ছে 12 × 365 × 4 × 300। এখন এটা যদি আমরা হিসাব করি, তখন আমরা এখান থেকে পাবো কত, 525623 টাকা। এখন আমার 8টা ড্রাই কাউ, তো আমার 8টা আছে ড্রাই কাউ, 365 দিন খাবে। একটা ড্রাই কাউ দিনে খাবে কত, 1.5 কেজি করে। আমার এক একটা মিল্কিং কাউ খাইছে কত, 4 কেজি করে। এখন আমার 8টা ড্রাই কাউ খাবে কত করে, 1.5 কেজি করে। এবং 1 কেজির দাম কত, 30 টাকা। তাহলে এখন আমার হচ্ছে কত, 30 টাকা করে 1.5 কেজি একজন খাবে 365 দিন। তাহলে টোটাল কত, কতটা ড্রাই কাউ, 8টা ড্রাই কাউ, ওই জন্য কত, 8 দ্বারা গুণ। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, তখন আমরা পাবো 131400। এখন আমার 12টা কালভস, 12টা কালভস 365 দিন, তারাও 365 দিন খাবে। এবং কালভস যেহেতু একটু বাচ্চা, তারা কি একটু কম খাবে, তারা দিনে কত, 1 কেজি করে খাবে। এবং তাদের যে খাদ্য, সেই খাদ্যের বা ফিডের দাম কত, পার কেজি 30 টাকা। এই জন্য 30 টাকা করে 1 কেজি করে একটা কাল্প খাবে 365 দিন। তাহলে 12টা কাল্প কত খাবে, এই জন্য 12 দ্বারা গুণ। এটা যদি আমরা হিসাব করি, তখন এখানে আসবে কত, 131400। তাহলে আমার এখানে যে টোটাল কস্ট, হ্যাঁ এখানে আমার যে টোটাল কস্টটা তখন আমরা কত পাবো, যে আমাদের কস্ট অফ কনসেন্ট্রেটেড ফিড, কস্ট অফ কনসেন্ট্রেটেড ফিড আমি পাবো কত, 551800 টাকা। এখন আসছি কি আমার কস্ট অফ রাফেজ ফিড। তো রাফেজ ফিডের মধ্যে আবার দুই প্রকার, একটা গ্রিন রাফেজ, একটা ড্রাই রাফেজ। এখন গ্রিন রাফেজে যে আমার যে কাউ, 12টা কাউ 365 দিন, দিনে 12 কেজি করে গ্রিন রাফেজ খাবে। এবং 1 কেজি গ্রিন রাফেজের দাম কত, 2 টাকা। তখন এটা যদি আমরা হিসাব করি, তখন আমাদের এখানে হিসাবে কত আসবে, 105120। ঠিক আছে, অর্থাৎ 2 টাকা করে 12 কেজি আর গ্রিন রাফেজ একটা গরু খাবে দিনে। তাহলে সে বছরে কত দিন খাবে, 365 দিন। তাহলে যেহেতু 12টা কাউ আছে, এই জন্য কত, 12 দ্বারা গুণ। এখন আমার 8টা ড্রাই কাউ আছে, তারা কি 365 দিনই খাবে। এবং দিনে একটা ড্রাই কাউ কত কেজি করে খাবে, গ্রিন রাফেজ 8 কেজি করে, আর ওটার দাম কত, 2 টাকা। তাহলে এখন আমরা যদি এটা হিসাব করি, তখন আসবে কত, 46,720, অর্থাৎ 46,720 টাকা। এখন আমার 12টা কাল, একটা অর্থাৎ 12টা কাল 365 দিন, দিনে কত কেজি করে গ্রিন রাফেজ খাবে, 4 কেজি করে। এবং প্রত্যেকটা গ্রিন রাফেজের দাম কত, 2 কেজি, 2 টাকা পার কেজি। তাহলে আমার এখানে ক্যালকুলেশন করলে আসবে কত, 35040। এখন আমার টোটাল যে গ্রিন রাফেজের কস্ট, টোটাল গ্রিন রাফেজের কস্ট আসে 186,880 টাকা, অর্থাৎ 1,86,860 টাকা। এখন আসছে আমার ড্রাই রাফেজ। শুধুমাত্র গ্রিন রাফেজ দিলে হবে না, আমার রাফেজের মধ্যে কি ড্রাই রাফেজটাও আছে। এখন আমার 12টা কাউ, 12টা কাউ 365 দিন, দিনে 4 কেজি করে ড্রাই রাফেজ খাবে। এবং 1 কেজি ড্রাই রাফেজের দাম কত, 1 টাকা। তাহলে এখন যদি আমরা এটা হিসাব করি, তখন আমার আসবে কত, 17520 টাকা। অর্থাৎ 1 টাকা পার কেজি, পার কেজির দাম কত, 1 টাকা। দিনে খাবে কত কেজি, 4 কেজি, 365 দিন খাবে 12টা গরু। তাহলে আমার ড্রাই ড্রাই কাউ কত, 8টা আছে, 365 দিন খাবে। একদিনে একটা ড্রাই কাউ খাবে, ড্রাই এই একটা ড্রাই কাউ ড্রাই রাফেজ খাবে কত, 5 কেজি, আর প্রাইস কত, 1 টাকা। তাহলে হিসাব করলে আসবে কত, 146,000। এখন আমার 12টা কাল, 12টা কাল 365 দিন, দিনে 1/2 কেজি করে কি আমার ড্রাই রাফেজ খাবে, আর এটা প্রাইস কত, 1 টাকা করে। তখন হিসাব করলে আসবে কত, 2190 টাকা। এখন আমি যদি আমার টোটাল ড্রাই রাফেজের যত প্রাইস সেটা যদি যোগ করি, তখন আসবে কত, 34310। ঠিক আছে, এটা ছিল আমার কি, টোটাল গ্রিন রাফেজ আর ড্রাই। এখন আমি যদি আমার টোটাল গ্রিন রাফেজ, সরি, আমি যদি আমার গ্রিন রাফেজ এই দুইটা যদি এবার কি যোগ,
এখন আমি যদি আমার কি গ্রিন রাফেজ আর কি টোটাল ড্রাই রাফেজ, যেহেতু আমার কস্ট অফ রাফেজটা আমি বের করবো, এখন কস্ট অফ রাফেজের মধ্যে কি আমার গ্রিন রাফেজটাও আছে, ড্রাই রাফেজটাও আছে। এখন যদি আমি দোনোটা যোগ করি তখন আমার কস্টটা আসে কত, টোটাল 221,190। এখন আমার টোটাল যে ফিড কস্ট, এখন আমার তো আলটিমেটলি কি টোটাল ফিড কস্টটা বের করতে হবে না? তো টোটাল ফিড কস্টের মধ্যে কি আছে আমার, এই যে একটা টোটাল ফিড কস্টের মধ্যে আমার কি আছে, একটা আছে কস্ট অফ কনসেন্ট্রেটেড ফিড, আর একটা আছে কি কস্ট অফ রাফেজ ফিড। এখন এই দুইটা যদি আমি যোগ করি, এই দুইটা যোগ করলে কি আমি টোটাল ফিড কস্টটা পাবো। তাহলে আমার টোটাল যে ফিড কস্টটা সেটা কত আসবে, 5,5,1,8,8,0, এই যে আমার কস্ট অফ কনসেন্ট্রেটেড ফিড, কস্ট অফ কনসেন্ট্রেটেড ফিড প্লাস কস্ট অফ রাফেজ ফিড, এই যে কস্ট অফ রাফেজ ফিড দুইটা, দুইটা রাফেজ, যেহেতু আমার কি গ্রিন রাফেজ আর ড্রাই রাফেজ দুইটা মিলে আমার কস্ট কত আসছে, প্লাস 22,11,90। তো দুইটা যদি আমি যোগ করি তখন আমি এখান থেকে কত পাবো, 57,3,9,9,9, অর্থাৎ 1,000,000,000,000,000,000, 57,39,39,990 টাকা। এটা কি আমার টোটাল ফিড কস্ট। এখন আমার ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি কি ট্রান্সপোর্ট পার ইয়ার, আসলে ইলেকট্রিসিটিতে আমি কতটা ফ্যান লাগাবো, কতটা লাইট লাগাবো, বা কতটুকু ইউজেস হবে সেটার উপর আমার ডিপেন্ড করে। তো আমরা ধরে নিলাম যে অ্যাপ্রক্সিমেটলি আমার ইলেকট্রিসিটি আর ট্রান্সপোর্ট হয়তো বছরে কত 50,000 টাকা, 50,000 টাকা আমার খরচ হবে। এখন হচ্ছে কি প্রিমিক্স, ভ্যাকসিন, মেডিসিন, ডক্টর ফি ইয়ারলি, এখন ডিপেন্ড করে আমার গরুকে আমি কতটা ভালো রাখবো, কতটা কতবার ডাক্তার দেখাইতে হবে, কতটুকু ভ্যাকসিন দিতে হবে, সবকিছু মিলে ধরে নিলাম এখানে আর কত কত আমার আবার হচ্ছে কত 60,000 টাকা, এটা ধরে নিলাম যে আমার খরচ হবে। এখন আমাদের টোটাল, টোটাল আমার রিকারিং এক্সপেন্ডিচার, রিকারিং এক্সপেন্ডিচারের জন্য আমার কি কি লাগবে, টোটাল আমার টোটাল রিকারিং এক্সপেন্ডিচারের জন্য আমার লাগবে এখন কত, আমার স্যালারি অফ স্টাফ, হ্যাঁ আমার স্যালারি অফ স্টাফ, টোটাল ফিড কস্ট, তারপর হচ্ছে কি আমার এই যে ইলেকট্রিসিটি বিল, প্লাস কি আমার যে টোটাল ভ্যাকসিন ফি, হ্যাঁ বা হচ্ছে প্রিমিক্স ভ্যাকসিন সবকিছু মিলে যত টাকা খরচ হচ্ছে সেটা কি হবে আমার রিকারিং কস্ট। তাহলে এখানে ফার্স্টে আসবে কত, স্যালারি 1, 2, 3, 4, প্লাস তারপর হচ্ছে কি আমার টোটাল ফিড কস্ট 57 লক্ষ টাকা, 3,9,9,9,0, প্লাস 50,000 টাকা আমার ইলেকট্রিসিটি, প্লাস ট্রান্সপোর্ট, আর হচ্ছে কি আমাদের ডক্টর ফিস, ধরে নিলাম আরো 60,000 টাকা। তো এই সব যদি আমরা যোগ করি, যোগ করলে আমাদের টোটাল আসবে হচ্ছে 65,65,6,9,6,9,9,9,0, 1,000,000,000,000 তাহলে আমার কত 65,69,69,990 টাকা। এটা আসছে কি আমার টোটাল রিকারিং এক্সপেন্ডিচার। এখন আসছে কি আমার অ্যানালাইসিস অফ ডিপ্রিসিয়েশন কস্ট। এখন ডিপ্রিসিয়েশন কস্ট মানে হচ্ছে কি আমার হচ্ছে প্রত্যেক বছর আমার কিছু কিছু জিনিসের দাম কমতে থাকবে, কিছু কিছু জিনিসের দাম কি আমার কমতে থাকবে। এখন সেটা কি আমরা বের করবো যে আমার কি পরিমাণ ডিপ্রিসিয়েশনটা হচ্ছে। তো এখন আমাদের কনস্ট্রাক্টেড বিল্ডিংস, যে আমাদের কনস্ট্রাক্টেড বিল্ডিং, এই যে আমরা একদম প্রথমে যে আমাদের বিল্ডিংটা কনস্ট্রাকশন করলাম, এই যে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, হ্যাঁ আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার গুলো গেলো, তো ইনফ্রাস্ট্রাকচারের জন্য আমাদের যে কস্টটা, এই যে ইনফ্রাস্ট্রাকচারের জন্য আমার টোটাল কস্ট কি কি ছিল, আমার শেড ছিল যে 28,000 টাকা, 9,600 টাকা, আর কি আমাদের যে এই যে অফিস রুম, অফিস রুমের জন্য আমরা ধরে নিছি কত, এই যে 50 × 10,000, তাহলে কত 5 লক্ষ টাকা। তাহলে এই যে তিনটা কস্ট, এই তিনটা কস্ট কিসে গেছে আমার ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে, এই যে আমার টোটাল ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে। এখন এই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপরে কি আমাদের ডিপ্রিসিয়েশন কস্টটা কত দিচ্ছে 2%, অর্থাৎ কনস্ট্রাকশন বিল্ডিং এর উপরে কত 2% করে আমার ডিপ্রিসিয়েশন হবে। তাহলে এটা কি হবে 2% ইন্টু আমার ফার্স্টে শেড কত ছিল 2,8,2,3,4, প্লাস কালকের জন্য হচ্ছে 9,600, প্লাস আমাদের যে ম্যানেজার প্লাস আদার্স যে জিনিস সেটার জন্য ছিল কত 5 লক্ষ। তাহলে আমরা যদি এটা 2% বের করি তখন সেটা আসবে কত 15,792 টাকা। এখন হচ্ছে 10% অন কি ভেহিকেল ইকুইপমেন্ট ইউটেন্সিল এন্ড ফার্নিচার। এখন আমরা এই যে ফার্নিচার, ভেহিকেল ইউটেন্সিল এসব ক্ষেত্রে আমরা কত টাকা ধরে নিয়েছিলাম, এই যে আমরা ধরে নিয়েছিলাম এখানে কি 2 লক্ষ টাকা, হ্যাঁ এখানে আমরা এটা কি 2 লক্ষ টাকা আমরা ধরে নিয়েছি আমাদের হিসেবে সুবিধা। এখন এটার উপরে হচ্ছে কি আমাদের আবার এক্সপেন্ডিচার আসছে কত 10%, সরি আমাদের এখন কি ডিপ্রিসিয়েশন আসবে এটার উপরে 10%, 10% ইন্টু 2 লাখ, এটা যদি 10% আমরা বের করি তখন আসবে কত 20,000, 20,000 টাকা। আর হচ্ছে কি 10% অন ক্যাপিটাল এক্সপেন্ডিচার এন্ড রিকারিং এক্সপেন্ডিচার। এখন আমাদের যে আমরা এখান থেকে পেলাম একটা জিনিস, এই যে এটা আসছে কি আমাদের টোটাল রিকারিং, এটা আসছে আমার টোটাল রিকারিং এক্সপেন্ডিচার, হ্যাঁ এটা আসছে আমার টোটাল রিকারিং এক্সপেন্ডিচার। আর এর আগে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে কি আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এই যে আমরা এখানে পেলাম কি টোটাল ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এখন আমার বলছে কি টোটাল ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্লাস রিকারিং এক্সপেন্ডিচার, এই দুটার উপরে কি আমার 12% কি
আর ডিপ্রিসিয়েশনটা হয়ে যাবে। তখন এখন কি আমরা বের করবো 12% ডিপ্রিসিয়েশন ইন্টু আমাদের যে ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা আমরা পাইছি কত, 4489600, প্লাস আর আমার রিকারিংটা পাইছি 65699990। যদি আমাদের কোনো ভ্যালু ভুল হয় খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে এটা আসে কত, 313271150.8 টাকা। তাহলে হচ্ছে কি আমাদের যে টোটাল এক্সপেন্ডিচার আর রিকারিং এক্সপেন্ডিচারের উপরে কত 20% যদি ডিপ্রিসিয়েশন আসে তখন এই খরচটা আসে। এখন আমার বলছে কি টোটাল ডিপ্রিসিয়েশন কস্টটা বের করো। তো টোটাল ডিপ্রিসিয়েশন কস্ট কি কি হবে? টোটাল ডিপ্রিসিয়েশন কস্ট হবে এই যে আমার 2% কনস্ট্রাকশন বিল্ডিং এর উপরে, 10% কি আমার ভেহিকেলের উপরে, আর 12% কত ক্যাপিটাল আর রিকারিং এর উপরে, এই তিনটা যোগ। তো এই তিনটা যোগ করলে আমরা এখন কি পাবো, টোটাল ডিপ্রিসিয়েশন কস্টটা পাবো। তো টোটাল ডিপ্রিসিয়েশন কস্ট আসবে কত, 15792 প্লাস 20,000 প্লাস 1327150.8। এটা যদি আমরা হিসাব করি তখন আমাদের টোটাল যে ডিপ্রিসিয়েশন কস্টটা আসে 1362942.8। এটাকে আমরা চাইলে পূর্ণ সংখ্যা যদি ধরে নিই 1362943 টাকা ধরে নিলাম। এটা আসছে কি আমার টোটাল ডিপ্রিসিয়েশন কস্ট। এখন আমার টোটাল এক্সপেন্ডিচার, এই যে আমার টোটাল এক্সপেন্ডিচার পার ইয়ার, সেটার জন্য আমার কি কি লাগবে, রিকারিং এক্সপেন্ডিচার প্লাস কি টোটাল ডিপ্রিসিয়েশন কস্ট। অর্থাৎ এই যে আমরা টোটাল ডিপ্রিসিয়েশন কস্টটা পেলাম, এই যে টোটাল ডিপ্রিসিয়েশন কস্টটা পাইছি, প্লাস এই যে আমরা এর আগে স্লাইডে আমাদের কি যে রিকারিং কস্টটা, অর্থাৎ আমাদের রিকারিং যে এক্সপেন্ডিচারটা, এই যে আমাদের রিকারিং এক্সপেন্ডিচারটা পাই, এই দুইটা যদি আমি যোগ করি, এই দুইটা যোগ করলে আমার কি আসবে, টোটাল এক্সপেন্ডিচার পারে, অর্থাৎ প্রতি বছরে আমার কত টাকা খরচ হবে এখন কি আমরা সেটা পাবো। আমার রিকারিং এক্সপেন্ডিচার কত পাইছি আমরা, 6569990, প্লাস আর হচ্ছে টোটাল ডিপ্রিসিয়েশন কস্ট যে আমরা এখান থেকে পাইছি 1362943। তাহলে এই যে দুইটা কস্ট যদি আমি যোগ করি তখন আমি কত পাবো, 2019933 টাকা। তাহলে এটা আসছে কি আমার টোটাল এক্সপেন্ডিচার পার ইয়ার, অর্থাৎ প্রত্যেক বছর আমার কত টাকা খরচ হবে। এখন আসবে হচ্ছে আমার কি সোর্স অফ ইনকাম। এখন যেহেতু এত টাকা ঢালছি, এত টাকা ইনভেস্ট করলাম, এখন কি আমার ইনকামটা বের করতে হবে না, যে আমার কত টাকা ইনকাম হবে এখান থেকে। এখন আমার প্রথম ইয়ারে আমরা দুটো জিনিস থেকে দুটো আমার সোর্স, একটা হচ্ছে কি মিল প্রোডাকশন, যেহেতু আমি মিল প্রোডাকশনের জন্যই আমার কি এই ফার্মটা শুরু করছিলাম, তাহলে আমার মিল প্রোডাকশন সোর্স হচ্ছে কি ফার্স্ট ইয়ারে। আর আরেকটা কি আসবে, কাউডাং, যেহেতু গরু যখন খাবে গরু যে গোবর দিবে, এবং গোবরটাকে কি আমার সেল করা যায়, এই দুইটা জিনিস কি আমার ফার্স্ট ইয়ারের জন্য সোর্স। তো 12টা গরু যেহেতু আমাদের যে কাউ মিল্ক, হ্যাঁ আমাদের জন্য কাউ দেওয়া মিল্ক দেওয়ার জন্য কত, অর্থাৎ আমাদের মিল্কিং যে কাউটা সেটা কতটা ছিল, 12টা। তো 12টা গরু যেহেতু প্রতিদিন দুধ দিবে, 365 দিন দুধ দিবে, এবং ওরা ধরে নিছে কি দিনে 8 লিটার করে দুধ দেয়, এবং প্রতি লিটার দুধের দাম ধরে নিছে 45 টাকা, এটা ধরে নিছে। এখন বাজারে দুধের দাম 45 টাকা নাই, লিটারের দাম 100 টাকার হয়ে গেছে, হয়তো গ্রাম অঞ্চলে আর একটু কম আছে, কিন্তু তাও 45 টাকা নাই অন্তত। এটা জাস্ট যেহেতু অনেক পুরনো শীত প্রবাবলি, তো ধরে নিছে যে 45 টাকা করে। তো 12টা গরু 365 দিন দুধ দিবে, দিনে দিবে কত, 8 লিটার করে, তাহলে প্রতি লিটারের দাম 45 টাকা করে হলে, এখন এখানে যদি আমরা হিসাব করি তখন এখানে হিসাবটা আসে কত, 1576800 টাকা। এবং ধরে নিচ্ছে যে আট প্রত্যেকটা গরু, হ্যাঁ প্রতিটা গরু, এই যে প্রতিটা গরু বছরে কত 8 টন কাউডাং দিবে, প্রত্যেকটা গরু, এই যে 8 টন ইয়ার পার ইয়ার পার কাউ, মানে প্রত্যেকটা গরু বছরে 8 টন কাউডাং দিবে। এখন আমার গরু ছিল টোটাল কয়টা, মিল্কিং কাউ আর ড্রাই কাউ মিলে টোটাল ছিল 20টা। তো 20টা গরু আমরা ধরছি, তো 20টা গরু বছরে কত 8 টন করে দিবে, এবং প্রতি টন কাউডাং এর দাম ধরে নিছে কত, 80,000 টাকা। প্রতি টন কাউডাং এর দাম ধরে নিছে 80,000 টাকা। তো এটা যদি আমরা হিসাব করি তখন আসবে কত আমার, 1282345। এখন আমরা বলছি কি টোটাল, তাহলে আমার কত মিল প্রোডাকশন থেকে আর কার্ডন থেকে টোটাল যেটা আসবে সেটা হবে 14376,800 টাকা। এখন সেকেন্ড ইয়ারে কি আমার 12টা কি মিল প্রোডাকশন কাউডাং, এবার আসবে কি সেল অফ 12 কাউস। এখন কি আমি বাচ্চাদেরকে চাইলে কি আবার সেল করতে পারবো। তো সেম ভাবে কি আমার 12টা গরু 365 দিন 8 লিটার করে দুধ দিলে 45 টাকা করে, তখন হিসাব করলে কত আসবে, 15, ওই যে আগের হিসাবটা 1576157 1576800।
এরপর আমার কি কাউডাং, এই যে 20টা গরু বছরে কত 8 টন করে কাউডাং দিবে, প্রত্যেকটার প্রতি টনের দাম কত 80,000 টাকা। তো এটা যদি আমরা হিসাব করি তখন আসবে কত 128, 1 2 3 4 5। আর যেহেতু আমার প্রত্যেকটা কাল্ব, হ্যাঁ আমার কাল্ব ছিল কতটা 12টা, এখন আমি কি কাল্বটা বেচে দিব। তো প্রত্যেকটা কাল্বটা আমি 10,000 টাকা করে যদি বেচি তাহলে আমার কত পাবো, 12টা গরু থেকে সর্বোচ্চ 1,20,000, 1 2 3 4, 1,20,000 টাকা। এখন তাহলে যে তিনটা, এই তিনটা যদি আবার যোগ করি তাহলে কি আমার সেকেন্ড ইয়ারের আমার ইনকামটা আসবে। তো সেকেন্ড ইয়ারের ইনকামটা আসবে 1 4 4 9 6 8 0 0। এখন হচ্ছে আমার থার্ড ইয়ারে, থার্ড ইয়ার আবার মিল্ক প্রোডাকশন সেম, 12 লিটার, 12টা গরু 365 দিন 8 লিটার করে 45 টাকা। তাহলে তাহলে আমার প্রাইসটা কত আসবে থার্ড ইয়ারে, সেম 1 5 7 6 8 0 0। আর সেম জিনিস আমার 20টা গরু 8 টন করে কি 80,000 টাকা করে যদি আমি কাউডাং বেশি তাহলে আমার প্রাইসটা কত আসবে, 128, 1 2 3 4 5, 3 2 5। আর হচ্ছে কি এই যে এখন কি আমার সেল 12 কাল, এখন যদি আমি আবার 12টা বাচ্চা বিক্রি করে দিই তাহলে কত আসবে, 12 × 10,000, 3 4। তাহলে এখন যদি আমি হিসাব করি সেম ভাবে আমার সেম প্রাইস, তাহলে আসবে সেকেন্ড থার্ড ইয়ার ইনকাম 9 6 8 0 0। এখন আবার সেম ভাবে ফোর্থ ইয়ার যদি আমি মিল প্রোডাকশনটা করি তাহলে কত 12 × 365 × 8, তাহলে আমার সেম 1 5 7 6 8 0 0। এখন হচ্ছে কত আমার কাউডাং, কাউডাং এবার কত কত টাকা বিক্রি করবো, 20 টন, 20টা গরু 8 টন করে সেম ভাবে 80,000 টাকা। তাহলে 1 2 8, 1 2 3 4 5। আবার সেম ভাবে কত 12টা কালকে বিক্রি করবো কত 10,000 টাকা করে, তাহলে 3 4। এখানে এই যে হিসাব যদি করি তাহলে সেম ভাবে এখানে 1 4 4 9 6 8 0 0। আবার ফিফথ ইয়ারও আমার সেম, তাহলে ফিফথ ইয়ারও কি আমার সেম ক্যালকুলেশন, তাহলে আমরা এখানেও লিখবো কত 1 4 4 9 6 8 0 0। এবার আমার হচ্ছে সিক্সথ ইয়ার, সেখানেও সেম জিনিস 0 0। এবার আমাদের সেম সেভেন্থ ইয়ারও আমার সেম জিনিস, যে আমরা কি 12টা গরু এই মিল দিবে কি, আর 20টা গরু থেকে গাউডাং, আর হচ্ছে 12টা কাল বিক্রি করে দিব, তাহলে হচ্ছে 1 4 4 9 6 8 0 0। এরপরে কি আফটার 7 ইয়ার, এখন এই যে আফটার 7 ইয়ার এই যে গরুগুলো এবার কি বৃদ্ধ হয়ে গেছে, যেগুলা কি, হ্যাঁ বৃদ্ধ যে গরুগুলো কি এবার কি আমরা মিট পারপাসে বিক্রি করে দিব। তো এখানে হচ্ছে 20টা গরু, টোটাল 20টা গরু ছিল, তো প্রত্যেকটা গরুকে এখানে হয়তো এই যে 2 5টা নিচে নেমে গেছে, এটা প্রবলেম হওয়ার কথা ছিল 25,000। তাহলে আমরা 25,000 টাকা করে, হ্যাঁ প্রত্যেকটা গরুকে 25,000 টাকা করে 20টা গরু আমরা বিক্রি করে দিব, তখন তখন আমাদের হিসাবটা আসবে এখানে 5 লক্ষ টাকা। হ্যাঁ তো প্রত্যেকটা গরুকে যেহেতু এখন গরুগুলো বিক্রি হয়ে গেছে মিট পারপোজে কত 25,000 টাকা করে বেচে দিব। আর গরু ছিল আমার টোটাল কয়টা 20টা, তাহলে আমার কত পাবো 5 লক্ষ টাকা। এখন আমি যদি এই যে সব হিসাব, এই যে সবগুলো ইনকাম, হ্যাঁ আমার এত এত ইনকাম, এত টাকা ইনকাম যদি এবার আমি যোগ করি, যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, আটটা, হ্যাঁ এই যে 7টা, প্লাস একটা কি 8টা, এই যে এতগুলা হিসাব যদি এখন আমরা যোগ করি তাহলে আমাদের যে গ্র্যান্ড টোটালটা আসবে, আমাদের যে গ্র্যান্ড টোটালটা আসবে গ্র্যান্ড টোটালটা আসবে হচ্ছে 10 কোটি টাকা উপরে, 1 8 5 7 6 0 0 টাকা। এটা ছিল আমার কি গ্র্যান্ড টোটাল। এখন এটা ছিল আমার ইনকাম। এখন আমার যদি নেট প্রফিটটা বের করতে হয়, নেট প্রফিট বের করতে হলে কি আমার টোটাল ইনকাম থেকে টোটাল যে এক্সপেন্ডিচারটা আছে সেটা, অর্থাৎ পার ইয়ারে যেটা আমরা বের করছি ওটার সাথে 7 দিয়ে গুণ করে কি মাইনাস করতে হবে। যেহেতু আমি 7 বছরের জন্য হিসাব নিকাশ করতেছি আর আমার টোটাল এক্সপেন্ডিচারটা কি আমি প্রতি ইয়ারেরটা বের করছি, এর জন্য হচ্ছে কি আমাদের এখন যখন আমরা হিসাব করবো যে আমার নেট প্রফিটটা কত, তো আমার টোটাল ইনকাম কত পাইছি, এই যে 10 কোটি টাকা। আমার টোটাল ইনকাম হচ্ছে 10 18 57 6 0 0। আর আমার টোটাল এক্সপেন্ডিচারটা আমরা পাইছিলাম 20 19 9 33। আর 7 বছরের জন্য যদি হয় তাহলে কত ইন্টু 7, তখন আমরা যদি এটাকে হিসাব করি তখন পাবো কত 877 180 6 9 টাকা। অর্থাৎ এটা হচ্ছে কত 8,77,18,069 টাকা। অর্থাৎ আমার টোটাল যে খরচ, টোটাল ইনকাম হয়েছে কত কত টাকা, 10 কোটি টাকা। এর মধ্যে আমার প্রায় 2 কোটি টাকার উপরে কি খরচ হয়ে গেছে। খরচ টরচ বাদ দিয়ে টোটাল কি 7 বছরে খরচ বাদ দিয়ে আমার কি হবে 8 কোটি টাকার উপরে কি আমার লাভ থাকবে। এটা হচ্ছে আমাদের টোটাল যে নেট প্রফিটটা। এই জন্য বলছে যে আমরা যখন হচ্ছে গরুর ফার্ম দিব তখন আমাদের কি কি প্ল্যানিংটা সবসময় 7 বছরের করতে হবে। 7 বছর পরে, যদি 7 বছর আগে হতে পারে পরে হতে পারে, কিন্তু মাস 7 বছর পরে কি গরুর যে ফার্মটা সেটা কি প্রফিটেবল থাকবে। তো এটা ছিল আমাদের যে টোটাল ইনকাম, আমার এক্সপেন্ডিচার,
এক্সপেন্ডিচার বা সোর্স অফ ইনকাম সবকিছুতে এই যেখানে যে ভ্যালু গুলো দেওয়া বা মানগুলো দেওয়া সেগুলো আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী চাইলে অ্যাজিউম করে নিতে পারি, কিন্তু মাস্ট আমাদের যে সোর্স গুলো এগুলো একটু মাথায় রাখা লাগবে যে সোর্স কত, আর কতটুকু আমি গরু নিচ্ছি, মিল্কিং মিল্কিং কাউ কত, ড্রাই কাউ কতটা আছে, আর আমার হিসাব নিকাশ গুলো যে কত দিনের জন্য, দিনগুলো যদি আমরা হিসাব রাখতে পারি তখন আর কি আমাদের ক্যালকুলেশনে কোনো সমস্যা হবে না। আমাদের যে ভ্যালু গুলো চাইলে কি এগুলো আমরা চেঞ্জ করতে পারবো, এটা আমাদের ইচ্ছা। যেহেতু এখন গরুর লিটার প্রতি 45 টাকা নাই, তাহলে আমরা 60-70 টাকা ধরতে পারি, 100 টাকা ধরতে পারি, এটা টোটালি আমার উপরে। তাহলে কাউডাঙ্গের দাম আমি আরো কম ধরতে পারি। এই যে মিট পারপসে আমরা গরুটাকে বিক্রি করছি, তখনকার আমলে হয়তো 25,000 টাকা ছিল, এখন চাইলে আমরা কত 30-40 হাজার টাকা লিখতে পারি। এটা হচ্ছে আমার বাজার দরের উপর, হয়তো গ্রাম অঞ্চলের হিসাবে 25,000 হতে পারে, ঢাকা শহরের হিসাবে আরো কম বেশি হতে পারে। তো এগুলো হচ্ছে ভ্যালু গুলা চেঞ্জ হতে পারে, কিন্তু মেইন যে আমাদের প্রসেসটা বা মেইন ক্যালকুলেশন বা সিস্টেমটা সেটা এটাই থাকবে। ধন্যবাদ সবাই।